আবারও আপনাদের সামনে কিছু তেতো কথা বলার জন্য আসলাম। আমি তো তেতো কথার জনক। অনেকে আমাকে বলে আমি নাকি তেতো কথা বলি, অনেকের গায়ে কাটার মতো বিঁধে যায়। আবারও সেই তেতো কথাগুলো বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। বাংলাদেশের জনপ্রিয় গণমাধ্যম সমকাল একসময় নিরপেক্ষ গণমাধ্যম ছিল, একসময় অনেক জনপ্রিয় গণমাধ্যম ছিল সমকাল, কিন্তু কালের বিবর্তনে সমকাল এখন প্রথম শ্রেণীর দালাল গণমাধ্যমে পরিণত হয়েছে। সমকাল গতকাল একটা সংবাদ প্রকাশ করেছে। এই সংবাদ আপনাদেরকে দেখতেই হবে, এইটা কোনোভাবেই মিস করা যাবে না, কারণ এই সংবাদের মধ্যে অনেকগুলা তেতো কথা লুকায় আছে। সংসদ নির্বাচন হলফনামা বিশ্লেষণ, সম্পদের পরিমাণ কোন পেশায় কতজন, মোট প্রার্থী 259 জন, কোটিপতি 223 জন, 1 কোটির কম 46 জন, বিএনপির প্রার্থী হয়েছেন 292 আসনে। অনেক কথাই আছে, সবগুলা না বলি, সিম্পলি বলি। বিএনপির 292 আসনের প্রার্থী নিয়ে একটা বিশ্লেষণ করা হয়েছে, একটা পরিসংখ্যান করা হয়েছে। সেই পরিসংখ্যানে উঠে এসেছে বিএনপির যারা মনোনয়ন পেয়েছেন তাদের মধ্যে, অর্থাৎ 292 আসনের মধ্যে শতকরা 83% প্রার্থী কোটিপতি, 7 জন 100 কোটির উপরে অর্থের মালিক, সম্পদের মালিক। এবার আসি তেতো কথায়। বিএনপি সর্বশেষ ক্ষমতায় ছিল কত সালে? 2001 থেকে 2006। 2006-এর পর বিএনপি ক্ষমতার কাছাকাছিতেও ছিল না। বিএনপি কখনো সংসদে দাপট দেখাতে পারেনি, তাছাড়া তারা তিনটা নির্বাচনে অংশ নেয়নি। তাহলে বিএনপির যারা প্রার্থী হয়েছেন সংসদ সদস্য হিসেবে, তাদের টাকার উৎস কোথায়? তারা এত টাকা কোথায় থেকে পেয়েছে? তারা এত টাকার মালিক কি মাধ্যমে হয়েছে, কোন মারফতে হয়েছে? এই প্রশ্নগুলো কি আসা স্বাভাবিক না? কারণ যেহেতু তারা সবসময় বলে থাকে বিএনপি যে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিল, বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপিকে নির্যাতন নিপীড়ন করেছে, বিএনপির সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে, ধ্বংস করেছে, মালিকানা পরিবর্তন করেছে, সবকিছু। অর্থাৎ বিএনপির শীর্ষ পর্যায়ের যারা নেতাকর্মী ছিল, মির্জা আব্বাস, আব্দুল আউল মিন্টু, রুহুল কবির রেজভী, মির্জা ফখরুল, সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে যারাই আছে না কেন, মঈন খান, সবাই বলার চেষ্টা করেছে বারবার, গণমাধ্যমে একাধিকবার টক শোতে আমরা দেখেছি, আওয়ামী লীগ বিএনপিকে ব্যবসা বাণিজ্য করতে দেয়নি, আওয়ামী লীগ বিএনপিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছিল। কিন্তু এখন এই মুহূর্তে এসে আমরা কি দেখতে পাচ্ছি? তাদের 292 জন সংসদ সদস্যের মধ্যে শতকরা 83% কোটিপতি, 7 জন 100 কোটির উপরে মালিক। এবার একটা বিষয় আমাকে বলেন, নির্বাচনী হলফনামায় কি সবাই সত্য কথা বলে? সকল সম্পদের উল্লেখ কি নির্বাচনী হলফনামায় কেউ করে? এক বাক্যে বলতে পারবেন সবাই, চোখ বন্ধ করে? না, করে না। ঠিক সেইভাবে বিএনপির যারা নির্বাচনী হলফনামায় তাদের সম্পদের পরিমাণ উল্লেখ করেছে, এইটা তাদের প্রকৃত সম্পদ না, এর থেকে অনেক অনেক বেশি সম্পদের মালিক তারা। গত 15 বছর বিএনপি ক্ষমতায় না থেকে এত সম্পদ থেকে উদ্ধার করলো, কোথায় পেল, কই থেকে অর্জন করলো? প্রত্যেকটা অর্জনের নেপথ্যের কারিগর বাংলাদেশ আওয়ামী লীগের সেই তথাকথিত বাটপারগুলা। এই তো তেতো কথা বলা কিন্তু শুরু হয়ে গেল। গত 15-16 বছরে বাংলাদেশে যতগুলা ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল প্রথম সারির, এবং যতগুলা বড় বড় ঠিকাদারি কাজ হয়েছে, যতগুলা বড় বড় টেন্ডার হয়েছে, প্রত্যেকটা টেন্ডারের শতকরা 80 থেকে 85% বিএনপি পন্থী ঠিকাদাররা পেত, যেগুলার মালিক আড়াল থেকে তারেক রহমান ছিল, বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা ছিল। উদাহরণস্বরূপ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, তার যে পাওয়ার প্ল্যান্টের বিজনেস, সেই বিজনেসের সব থেকে বড় পার্টনার তারেক রহমান। তারেক রহমান লন্ডনে বসে বাংলাদেশে অসংখ্য টাকা কামিয়েছে এই আন্দালিব রহমান পার্থ, শেখ ফ্যামিলির দালাল এবং ববি হাজ্জাজের মতো শেখ ফ্যামিলির পাচাটা মাধ্যমে। এইটা তো কথা বলার পর কিন্তু অনেকে আমাকে গালি দেবে আমি জানি, এবং আওয়ামী লীগের এক শ্রেণীর বিশাল বিশাল নেতারা আমাকে একদম 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবে। আওয়ামী লীগের এই তথাকথিত বাটপার শ্রেণী এই বিএনপি পন্থী সকল ধরনের ব্যবসায়ী, এই বিএনপি পন্থী সকল পর্যায়ের ব্যবসায়ীদেরকে কাজকর্ম দিত, এইখান থেকে বিশাল অঙ্কের একটা পার্সেন্টেজ তারা খেত।
কমিশন তারা খেত। কারণ আওয়ামীপন্থী কাউকে দিলে তো সেভাবে টাকা চাইতে পারতো না, একটা চক্ষু লজ্জার ব্যাপার থেকে যেত। সেই জায়গা থেকে তারা সবসময় বিএনপিপন্থী ঠিকাদার কিংবা বিএনপির নেতারা যেসব ঠিকাদারি প্রতিষ্ঠান আড়াল থেকে নিয়ন্ত্রণ করত, সেসব প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিত, বিনিময়ে একটা মোটা অঙ্কের অর্থ তাদের পকেটে ঢুকতো। এখন কাজ ছাড়াই যদি অর্থ ঢুকে, সেক্ষেত্রে কাজ কেন বন্টন করতে হবে? কাজটা দিয়ে দাও না। সে ফার্স্ট লোয়েস্ট হয়েছে কিনা, সেকেন্ড লোয়েস্ট হয়েছে কিনা, থার্ড লোয়েস্ট হয়েছে কিনা, ডাজ নট ম্যাটার। কাজটা কে পাচ্ছে? বিএনপির কোন ফার্ম আছে তাকে দিয়ে দাও। এভাবেই চলেছে সবকিছু, অস্বীকার করতে পারবে না কেউ। যদি নাই চলতো তাহলে বিএনপির এত টাকা কোত্থেকে আসে? 17 বছর ক্ষমতার বাইরে, তারাই বলে ব্যবসা করতে পারে নাই, তাদের সব ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ, শেখ হাসিনা। তাহলে এত টাকা কোত্থেকে আসছে? আব্দুল আল মিন্টু সর্বোচ্চ টাকা দেখিয়েছে নির্বাচনী হলফনামায়, কই থেকে আসছে টাকা? আব্দুল আল মিন্টু কি বিশাল বিশাল কাজ করেছে? দৃশ্যমান কোনো কাজ ছিল? দৃশ্যমান কোনো কাজ ছিল না। অদৃশ্য অবস্থায় আড়াল থেকে আওয়ামী লীগের এই বাটপার শ্রেণীকে তারা মেনটেন করত, ব্যালেন্স করত, পয়সা দিত, পয়সা দিয়ে তারা তাদের কাজকে বাগিয়ে নিয়ে যেত। এইটা শুধুমাত্র যে ঠিকাদারি সেক্টরে হয়েছে তেমন না, প্রত্যেকটা সেক্টরে হয়েছে। আওয়ামী লীগের এই বাটপার শ্রেণীর নেতাদের কারণে বাংলাদেশ আওয়ামী লীগের 5 আগস্ট একটা ভয়াবহ পরাজয় হয়েছে। আপনারা কি সেটা এখন মানেন? যদি না মানেন তবে শুনে রাখেন, বাংলাদেশের প্রত্যেকটা স্পর্শকাতর জায়গা, বিশেষ করে গণভবনে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মচারী কর্মকর্তা ছিল, প্রধানমন্ত্রীর কার্যালয়ে যারা ছিল, বঙ্গভবন রাষ্ট্রপতির কার্যালয়ে যারা ছিল, ডিজিএফআই, এনএসআই, এসবি, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, প্রত্যেকটা জায়গায় যে নিয়োগগুলো হয়েছে, প্রত্যেকটা নিয়োগে রাজনৈতিক শক্তিমত্তার ব্যবহার হয়েছে এবং সেই শক্তিমত্তা ব্যবহার করেছে আওয়ামী লীগের সেই তথাকথিত বাটপার শ্রেণীর নেতারা, যারা অর্থের বিনিময়ে, এখানে শুধুমাত্র নেতাদেরকে বললে ভুল হবে, আমলারা, যেই আমলাগুলা জিম্মি করে রেখেছিল রাষ্ট্রকে, যেই আমলাগুলা জিম্মি করে রেখেছিল বাংলাদেশ আওয়ামী লীগের অসংখ্য ভালো মানুষকে, অসংখ্য নেতাদেরকে, এই বাটপাররা অর্থের বিনিময়ে এই ভিন্ন মতাদর্শের, এই দেশদ্রোহী চক্রের লোকজন যারা ছিল তাদেরকে রিক্রুট করেছে বিভিন্ন স্থানে। ভাবতে পারেন, গণভবনে যেখানে প্রধানমন্ত্রী থাকতেন সেখানে শিবিরের ক্যাডাররা ছিল, সেখানে ছাত্র দলের ক্যাডাররা ছিল, সেখানে জামাতের অসংখ্য পেইড দালাল ছিল। গণভবনের তথ্য কিভাবে জামাতের কাছে যায়, কিভাবে বিএনপির কাছে যায়? তার মানে আপনাকে বুঝে নিতে হবে, দীর্ঘ 15টা বছর এরা সূক্ষ্মভাবে, সুপরিকল্পিতভাবে, মেটিকুলাস পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সেক্টরে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অর্গানে তাদের লোকজনকে ঢুকিয়েছে, যারা কিনা আওয়ামী লীগের খেয়ে, আওয়ামী লীগের পরে, আওয়ামী লীগের তত্ত্বাবধানে থেকে বিএনপি এবং জামায়াতের পারপাস সার্ভ করেছে, পাকিস্তানের পারপাস সার্ভ করেছে, এবং বিদেশি বিভিন্ন আন্তর্জাতিক চক্র, বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদের পারপাস সার্ভ করেছে। যার কারণে 5 আগস্টের পতন খুব সহজে ঘটানো সম্ভব হয়েছে মাত্র 30, 32 কিংবা 35 কিংবা 40 দিনের একটা আন্দোলনের মধ্য দিয়ে। নয়তোবা আওয়ামী লীগের মতো একটা স্ট্রং গভর্নমেন্টকে এত সহজেই ফেলে দিতে পারতো না। এখানে ব্যাপক তথ্যের আদান প্রদান হয়েছে, ব্যাপক অর্থনৈতিক লেনদেন হয়েছে। এটা যদি কেউ অস্বীকার করে থাকেন বা অস্বীকার করেন বা এখন আমাকে গালি দেন, আই ডোন্ট কেয়ার। এটাই বাস্তব, এটাই সত্য। 17 বছর ক্ষমতায় না থেকে 292 জন প্রার্থীর মধ্যে 270 জন প্রার্থী কোটি টাকার মালিক, কেউ কেউ শত কোটির মালিক। কোত্থেকে আসে টাকা? টাকা কি গাছের পাতা এরকম ঝাঁকা দিলে নিচে পড়ে যায়, সেটা কুড়িয়ে নিয়ে এসে নির্বাচনী হলফনামায় দেখিয়েছে? ব্যাপারটা কি এরকম? কখনো এরকম না। আওয়ামী লীগের এই বাটপার শ্রেণী পরিকল্পিতভাবে তৃণমূলের নেতাকর্মীদেরকে বঞ্চিত করেছে। যে নেতাকর্মীরা 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছে, এই নেতাকর্মীদেরকেই এখনো বঞ্চিত করা হচ্ছে। তাদেরকে আইনি সহায়তা দেওয়া হচ্ছে না, তাদেরকে অর্থনৈতিক সাপোর্ট দেওয়া হচ্ছে না, কোনো সমর্থন দেওয়া হচ্ছে না। তারা নিজেদের সংগ্রাম নিজেরাই করতেছে, নিজেদের অর্থের যোগান নিজেরাই দিচ্ছে। কতিপয় নেতাকর্মী যারা ভালো মানুষ এখনো আছেন, তারা হেল্প করার চেষ্টা করছেন নিজেদের সাধ্যমতো। কিন্তু একটা বিশাল অংশ, যারা গত 15 বছর সব থেকে বড় বড় আপেলগুলা খেয়েছে, সব থেকে বেশি ক্রিম খেয়েছে, তারা সম্পূর্ণরূপে নীরব। এইসব বলতে গেলে অনেকেই বলবে আভ্যন্তরীণ বিষয়ে সমালোচনা করা ঠিক না, এখন ঐক্যের সময়, এখন এসব বলা ঠিক না। আরে আপনি ঐক্য কাদেরকে নিয়ে করবেন? যারা কিনা বাটপার। আপনি ঐক্য কাদেরকে নিয়ে করবেন? যারা তৃণমূলকে দেখতে পারে না, যারা তৃণমূলের ঘামের গন্ধ শুকতে পারে না, যারা তৃণমূলের মানুষের সাথে কথা বলতে গেলে তাদের নাক ছিটকানো ভাব সৃষ্টি হয়, যারা তৃণমূলের সাথে হাত মেলালে সেই হাত ডেটল দিয়ে পরিষ্কার করে, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করে, সেই বাটপারদের সাথে আপনি আপোষ করতে বলেন, সেই বাটপারদেরকে নিয়ে ঐক্য করতে পারবেন?
5 আগস্টের পর অসংখ্য সময় পেরিয়ে গেছে, অসংখ্য সুযোগ সৃষ্টি হয়েছে, কেউ সেই সুযোগটাকে কাজে লাগাতে পারেনি। আমি বলছি না কাজে লাগাতেই হবে, এখানে অনেক কূটনৈতিক বিষয় থাকে, কিন্তু 5 আগস্ট যে কারণে হয়েছে, যে ব্যর্থতাগুলোর কারণে হয়েছে, সেই ব্যর্থতাগুলোকে সামনে আনা হয়েছে, প্রতিকারের কোনো ব্যবস্থা করা হয়েছে? হয়নি। এটাও দলের আভ্যন্তরীণ বিষয়, সেটা অবশ্যই দল ভাবছে, এটা নিয়ে আমি কোনো কথা বলছি না। কিন্তু যেই বাটপারগুলা স্বীকৃত, যেই দুর্বৃত্তগুলা স্বীকৃত, যাদেরকে সবাই চেনে জানে যে এরা বাটপার, এদের সাথে আপনি ঐক্য করে আওয়ামী লীগকে ফেরাবেন, আওয়ামী লীগ ফিরে আসবে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সসম্মানে বাংলাদেশে ফেরত আসবেন, এই ধরনের স্বপ্ন আপনারা দেখা বন্ধ করেন। যারা গত 15টা বছর বিএনপি জামাতকে পেলে পুষে বড় করেছে, তারাই এখনো গা ঢাকা দিয়ে আছে, তারাই বাটপারি করছে, তারাই বঙ্গবন্ধু কন্যাকে এখনো একটা কালো পর্দার মধ্যে রাখার চেষ্টা করছে। একটু ভাবেন, মাথাটা দিয়ে ভাবেন, বুঝতে পারবেন এখনো কি ধরনের খেলাধুলা চলতেছে। যাই হোক, অনেক তেতো কথা বলে ফেললাম। তেতো কথা বলার কারণে তো আমার নামই হয়ে গেছে তেতো বিপ্লব হাসান। আমি এটা নিয়ে অনেক খুশি। তেতো বললে খুব ভালো লাগে, তেতো জিনিস খাইতে অনেক মজা, ঝাল তেতো এগুলো আমার খুব পছন্দ। বাটপার শ্রেণীদেরকে একটু বলি, আপনারা শুধরায় যান। মানুষের ভুল হয়, ভুল থেকে মানুষ শিক্ষা নেয়, বাস্তবিক বিভিন্ন বিষয় দেখার পর মানুষের মধ্যে একটা উপলব্ধি সৃষ্টি হয়। আপনাদের উচিত এখন বুঝার চেষ্টা করা, কিংবা উপলব্ধি আপনাদের মধ্যে আসা উচিত, নয়তোবা ফেরার পথ অনেক বেশি দীর্ঘ হবে। ফেরার পথ যত দীর্ঘ হবে, ততই শঙ্কার সৃষ্টি হবে, আমরা আদৌ বাংলাদেশ নামক রাষ্ট্রটা আসলে কি ফেরত পাবো, নাকি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিদেশি কোনো শক্তির নিয়ন্ত্রণে চলে যাবে পুরোপুরিভাবে। এখনো দৃশ্যমান না, অদৃশ্যভাবে নিয়ন্ত্রণ করছে, কিন্তু দৃশ্যমান যখন হবে, যখন ইউএস মিলিটারি বাংলাদেশে এসে রাস্তাঘাটে চলাফেরা করবে, যখন ইউএস মিলিটারির হাতে বাংলাদেশের মানুষ চড় থাপড় খাবে, তখন কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে এই বাংলাদেশে আমরা কেউ ফেরত যাইতে পারবো না। আমাদের আত্মীয় স্বজনরা কখনো আর বাংলাদেশে বসবাস করতে পারবে না। যদি বুঝার চেষ্টা করে না থাকেন তবে চেষ্টা করেন, আর যদি বুঝে থাকেন তবে ভালো। তবে সেই সমস্যাগুলো, সংকটগুলো কিভাবে উত্তরণ করা যায়, কিভাবে সংকটগুলো নিরসন করা যায়, কিভাবে সংকটগুলো থেকে মুক্তি মেলে, সেই ধরনের পরিকল্পনা করেন, কাজ করেন। বিএনপি এবং জামায়াত একই মায়ের দু ভাই, বলতে পারেন তারা স্বামী স্ত্রী। স্বামী স্ত্রীদেরকে কখনো আলাদা করতে পারবেন না, যাহা বিএনপি তাহাই জামাত। জামাত এবং বিএনপিকে আপনারা পেলে পুষে বড় করেছেন, এটা আপনাদের ব্যাপক মেসিভ আকারের একটা ভুল ছিল। এই ভুল থেকে আপনারা শিক্ষা নেন, অন্যথায় এই ভুল যদি আবারও করেন তবে অস্তিত্ব সংকটে পড়বেন। মাথায় রাখবেন। একটা চমৎকার মজার তথ্য দেখলাম, গতকাল বিবিসিতে একটা সংবাদ প্রকাশিত হয়েছে, সেখানে তারেক রহমানের বয়স নিয়ে একটা ব্যঙ্গ করা হয়েছে। সত্যি কথা, কিন্তু বিবিসি খুব চমৎকারভাবে তুলে ধরেছে। তারেক রহমানের বর্তমান বয়স হলফনামা অনুযায়ী 57 বছর, খালেদা জিয়ার উদযাপন হিসেবে 61 বছর, বিএনপির ওয়েবসাইটে 60 বছর। এটা কেমনে সম্ভব? আমরা তো জানতাম খালেদা জিয়ার চারটা জন্মদিন আছে বিভিন্ন সময় বিভিন্ন কারণে। তারেক রহমানের ক্ষেত্রেও সেম, যেমন মা তেমন তার সন্তান। বিবিসি এটা কি করলো? বিবিসিকে কি ঠিকঠাক পেমেন্ট দেয় নাই? বিএনপি কি এই মাসের পেমেন্ট কম দিয়েছিল নাকি বিবিসিকে? মনে হচ্ছে তাই। একজন ব্যক্তির 3টা জন্মদিন, একজন ব্যক্তির বয়স 3টা, এবং সেটা তারা নিজেরাই প্রকাশ করে দিয়েছে, সেটা তারা নিজেরাই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা অনলাইনে দৃশ্যমান করে রেখেছে। এবার বুঝেন, ইন্টারমিডিয়েট পাস কাউকে আপনারা প্রধানমন্ত্রী বানাবেন কিনা। আমিও চাই বাংলাদেশের মানুষ একবার 8ম শ্রেণী পাস প্রধানমন্ত্রী পেয়েছিল, তারপর দীর্ঘদিন সুশিক্ষিত অনার্স মাস্টার্স করা প্রধানমন্ত্রী বাংলাদেশ পরিচালনা করেছে, তলাবিহীন একটা ঝুড়ি থেকে বাংলাদেশকে মধ্যমায়ের দেশে পরিণত করেছিল। এখন আবারও ক্লাস ইন্টারমিডিয়েট অর্থাৎ 11 শ্রেণী, একাদশ শ্রেণী পাস কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ পেতে যাচ্ছে। বাংলাদেশের মানুষ যেমন অসভ্য, যেমন বর্বর, যেমন বিধ্বংসী, এই বর্বর জাতিকে শিক্ষা দেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে চাই তারেক রহমান আবারও ক্ষমতায় আসুক, এবং বর্তমান প্রজন্ম ভালো করে বোঝার চেষ্টা করুক, কিংবা বুঝুক হু ইজ তারেক রহমান। সবাই ভালো থাকবেন। বিএনপির জন্য অনেক অনেক শুভকামনা। সরকার গঠন করেন, আমরাও দেখতে চাই কতদিন সরকার ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারেন। ধন্যবাদ।